হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আমি চিন্ময়। এই ফার্স্ট তোমাদের সাথে ইউটিউবে ক্লাস তোমাদেরকে সাথে নিয়ে ইউটিউবে ক্লাস করছি, ঠিক আছে? তো বেসিক্যালি তোমরা সবাই জানো যে কিছুদিন আগেই আমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2023 যে এক্সামটা 16 আর 17 তারিখ দুটো মিলে হলো। তো ওর যে ম্যাথমেটিক্স যে পার্টটা, ওই পার্টটা আমি সলিউশন করে তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো এবারে আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে 16 তারিখে মানে ডে 1 সেশন 1-এর যে বুকলেট নাম্বার এ সিরিজ যেটা, ওই সলিউশনটা তোমাদেরকে প্রোভাইড করব। নাও উই আর গোয়িং টু দ্য টপিক। ফার্স্ট অফ অল, প্রথম যে ম্যাথটা ছিল যেটা বলেছে যে 10 জন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে, ওকে, এবং 15 জন মহিলা ওই একই কাজ 12 দিনে শেষ করে। এবারে বলেছে যদি 10 জন পুরুষ ও 15 জন মহিলা একত্রে কাজটি করে তবে কাজটি কত দিনে শেষ হবে। এই হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্ক, ঠিক আছে? কোশ্চেন নাম্বার এ সিরিজের যেটা ছিল 31। তো আমি তোমাদেরকে টাইপ করে ওটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলিউশন করব বা কোশ্চেনটা অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রত্যেকটা ম্যাথ তো সবাই করতে পারে, ঠিক আছে? যে কোনো জিনিস অঙ্ক করতে গেলে মিনিমাম সময় একটু লাগবে, কিন্তু সবাই করতে পারবে। তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে এই ম্যাথগুলোকে কিভাবে কম সময়ের মধ্যে ওটাকে করতে পারা যায়, ঠিক আছে? তো দেখো, এই যে ম্যাথটা ছিল এই ম্যাথটা আমি একটু পরে করছি, কারণ হচ্ছে ঠিক সেম টাইপের ম্যাথ একটা শেষের দিকে দেওয়া আছে, একই টাইপের ম্যাথ। তো ওই ম্যাথটার সাথে এটা কম্পেয়ার করে আমি পরে করছি, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তো এখানে বলেছে দুটি ট্রেনের গতিবেগের অনুপাত দেওয়া আছে 7:8, মানে সিরিজের কোশ্চেন নাম্বার 32, আর আমি যে নোটটা বানিয়েছি তার কোশ্চেন নাম্বার হচ্ছে 2। তো দেখো, ওখানে বলেছে দুটি ট্রেনের গতিবেগের অনুপাত দেওয়া আছে 7:8। কি আছে না 7:8। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেনের গতিবেগ, এটা হচ্ছে সেকেন্ড ট্রেনের গতিবেগ। ওর সাথে আরেকটু বলে দেওয়া আছে যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিলোমিটার যায়, সেকেন্ড যে ট্রেনটি আছে এই সেকেন্ড ট্রেনটি 4 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? 400 কিলোমিটার। তাহলে এর স্পিড কত, মানে 1 ঘন্টায় কত যাবে না 1 ঘন্টায় নিশ্চয়ই 100 কিলোমিটার যাবে, তাই তো? এই 100 কিলোমিটারটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় ট্রেনটার গতিবেগ। তো এবারে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কি দেওয়া আছে এখানে কোশ্চেনে? এইটা বলে দেওয়া আছে। তার মানে আমি এখানে বুঝতে পারছি 8 এর ভ্যালু কত? 100। 1 এর ভ্যালু কত হবে? 100/8। আমাকে কি চেয়েছে কোশ্চেনে চেয়েছে প্রথম ট্রেনটির গতিবেগ। তাহলে প্রথম ট্রেন মানে কোনটা? 7। এই 7 এর ভ্যালুটা চেয়েছে, তাহলে 100/8 ইন্টু 7। এইটাকে সলভ করবে, তাহলে বেরিয়ে যাবে। এটা মোস্ট প্রবাবলি অ্যান্সার হবে 87.5 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে দেখো খুব সহজে কিন্তু অঙ্কটাকে আমরা করে ফেললাম। নেক্সট এবারে যাবো সেকেন্ড ম্যাথ, এটা একটু দেখে নাও। সেকেন্ডে যেটা বলেছে নেক্সট থার্ড ম্যাথ, ঠিক আছে? থার্ড ম্যাথ কি বলেছে? কোশ্চেন নাম্বার 34। ওকে, তো এই ক্ষেত্রে বলেছে দেখো এখানে 34 এর যে ম্যাথটা বলেছে, মানে আমাদের নোটে যেটা 3 নম্বর, ঠিক আছে? তো এখানে বলেছে কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে। তো দেখো, ভাগশেষ 3 থাকছে, কাকে ভাগ করব আমরা? 143কে। আমরা দুটো মৌলিক সংখ্যা দেওয়া আছে, এখানে অপশন কি কি আছে? 2 আছে, 11 আছে, 13 আছে, 3 আছে, 7 আছে, আর একটা 5 আছে, 7 আছে, তাই তো? এইগুলো অপশনে দেওয়া আছে, 2 ও 11, 11 এবং 13, 3 এবং 7, 5 এবং 7। তো এক্ষেত্রে বলেছে দেখো কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে, কোশ্চেনটা বুঝো ভালো করে, কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তার মানে আমার আগেই বলে দিচ্ছে যে ভাগশেষ আমাকে 3 রাখতে হবে। তাহলে ওই 3টাকে আমি আগে থেকে কি করব? রেখে দেই। তাহলে 3 রেখে দিলে নাম্বারটা কত করে থাকবে? 140। তাহলে এবারে এই যে 140 নাম্বারটা পেলাম, এই নাম্বারটা হচ্ছে যে অপশন হবে এটা ভাগ যাবে। তার মানে কি এই নাম্বারটা এই যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারের জোড়াটা দিয়ে কিন্তু এটা ভাগ যাবে। তো এই ক্ষেত্রে দেখো এই 140 এটা দিয়ে 2 দিয়ে ভাগ যেতে পারে, কিন্তু 11 দিয়ে ভাগ যাবে না, এটা দিয়ে তো যাবেই না, এটাও হবে না, শুধুমাত্র এটা হবে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? 5 এবং 7। কারণ 5 আর 7 এর এলসিএম কত হচ্ছে? 35। এই 35 দিয়ে কিন্তু 140কে কি করা যায়? ভাগ করা যায়। তার মানে কোন দুটি মৌলিক সংখ্যা হবে না মৌলিক সংখ্যাটা হবে 5 এবং 7। বোঝা গেল?
চলো নেক্সট। নেক্সট এটা বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356, 1868 এবং 2764-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 12 হবে। এই একটা ভাষা হচ্ছে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 12, ঠিক আছে। এটার মানে হচ্ছে এই টাইপের অঙ্ক যখন আমরা দেখতে পাবো তাহলে কি করব না, যে নাম্বারগুলো দেওয়া আছে 1356, ঠিক আছে, 1868 আর হচ্ছে 2764, এই প্রতি ক্ষেত্রে 12 ভাগশেষ থাকবে, মানে হচ্ছে সবগুলো থেকে 12 আগে মাইনাস করে দাও। সবগুলো থেকে 12 মাইনাস করে দেবে। 12 মাইনাস করলে কি পাবো, 1344, 1856 এন্ড 2752, ঠিক আছে, এই তিনটে নাম্বার পাবো। এবার কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা। মনে রাখবে বৃহত্তম মানে হচ্ছে গসাগু। কি বললাম, বৃহত্তম সংখ্যা যদি লেখা থাকে মোস্ট প্রবাবলি গসাগু হয়, কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, ওগুলো অঙ্কগুলো পড়ে বুঝতে হবে আমাদেরকে। তো এই ক্ষেত্রে এই তিনটে যে নাম্বার আছে, এই তিনটে নাম্বারে HCF বের করবে, ঠিক আছে। এই তিনটে নাম্বারে HCF বলো বা জিসিডি বলো, দুটো একই জিনিস। এটা যদি বের করবে, বের করে দেখবে অ্যান্সার আসবে 64, ঠিক আছে। গসাগু বের করবে, গসাগু বের করলে অ্যান্সার আসবে 64, ওটাই হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট যে অঙ্কটা বলা আছে, 9টা ও 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটি একসাথে থাকে। কি বললাম, 9টা ও 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটি একসাথে থাকে। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে কিছু ফর্মুলা আছে। যখন ঘড়ি আমি আমাদের পেড ব্যাচে যখন ক্লাস হয়, ঘড়ি যখন পড়াই বা পড়াবো, তখন ওদেরকে বা ওইখানে ফর্মুলাগুলো বলে দেওয়া থাকে। এখানে তো আমি জাস্ট একটু এটাকে সলিউশন করছি, এখানে ডিটেলসে সেরকম কিছু দেওয়া যাবে না। তো এক্ষেত্রে ফর্মুলা যেটা আছে সেটা একটু লিখে নাও, 2/11 A1 প্লাস মাইনাস A2। ওকে, এই একটা ফর্মুলা দিয়ে আমরা করব। এখন A1 আর A2 ভ্যালু কোনটা না, A1 এর ভ্যালু হচ্ছে 9 × 30, যেহেতু ওটা ঘন্টায় দেওয়া আছে, এর সাথে একটু 30 মাল্টিপ্লাই করবে। কেন করব এটা বিশেষ মানে ডিটেলসে বলতে গেলে আমাদেরকে যে ক্লাস হয় ওই ক্লাসে আমাদের ওটা বলা থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বেসিক্যালি আমি এই ফর্মুলাটা বলে দিলাম যে A1 এর ভ্যালু হচ্ছে কি না 9 × 30। তো এখানে ফর্মুলাটা এগুলো লাগাও। আর A2 এর ভ্যালু কত, A2 এর ভ্যালু যেহেতু দেখো কি বলেছে না, কোন সময় ঘড়ির কাঁটা দুটি একসাথে থাকবে। একসাথে থাকা মানে ধরো এই একটা কাঁটা দুটো একসাথেই থাকবে, ঠিক আছে, একটা কাঁটার উপরে আরেকটা কাঁটা থাকবে। তো বেসিক্যালি এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে A2 এর ভ্যালু কত, 0। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, 2/11 × 270। A2 এর ভ্যালু কত, 9 × 30 মানে 270। এবার 270 মাল্টিপ্লাই করলে এর অ্যান্সারটা কি দাঁড়াবে, 49, 1/11। সলভ করলে এটা দাঁড়াবে। তার মানে এটা কি 9টা থেকে 10টার মধ্যে বলেছে, তাহলে এটা পাস্ট 9 হবে। মানে 9টা পেরিয়ে 9টা 49 পূর্ণ 1-11 মিনিটে এই কাঁটা দুটো কি হবে, একসাথে থাকবে। ওকে, চলো নেক্সট। চলো নেক্সট। এটা হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথ, মানে কোশ্চেন যেটা হচ্ছে 38। তো এখানে কি বলেছে দেখো, কোন মূলধন 12 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে এই যে টাইপের ম্যাথ, বার্ষিক সরল সুদে আবার দ্বিগুণ বলেছে। আগে কিভাবে শর্টকাটে করবো সেটা একটু বলে দিই। তাহলে এই যে যত বছরের দ্বিগুণ বলবে না, সেটা হচ্ছে 100, বা যত বছরে বলবো সেই 12 দিয়ে ভাগ করে দেবো। তার মানে এটাকে সলিউশন করে দেখবে। 8 × 1 = 3। কত সেকেন্ড লাগলো, মিনিমাম 5 সেকেন্ড লাগবে, সরি ম্যাক্সিমাম 5 সেকেন্ড লাগবে, ঠিক আছে। একটু মনে রাখবে কি বললাম না, বার্ষিক সরল সুদে এবং যদি দ্বিগুণ বলা থাকে তাহলে কি করবো না, 100কে যে বছর যেটা বলে থাকবো ওই বছর দিয়ে ভাগ করে দেবো। ওকে, নেক্সট। এখানে বলেছে নেক্সট যেটা, একটি মোটর গাড়ি 70 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি বৃদ্ধি পায়। তাহলে ধরো এই যে এরকম একটু লাইন টেনে দাও, 3-4টা যতগুলো পারবে একটু টেনে দিবে, ঠিক আছে। তো ধরো এটা 1 ঘন্টা, তারপর এটা 2 ঘন্টা, এগুলো প্রত্যেকটা আমি ঘন্টা হিসাবে টেনে দিয়েছি।
তাহলে কি করলাম না, একটি মোটর গাড়ি কি বলেছে অঙ্কটা একটু পড়ে নাও। একটি মোটর গাড়ি 70 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি পার ঘন্টা বৃদ্ধি পায়। প্রতি 2 ঘন্টা অন্তর মানে প্রথমে যদি স্যার 1 ঘন্টা 70 হয়ে গেছে, তারপরে 1 ঘন্টা 70 হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেল, তারপরের ঘন্টাটা সে 80-তে যাবে, পরে 2 ঘন্টা, এরকম করে প্রতি 2 ঘন্টা অন্তর তার স্পিডটা বাড়ছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এবারে বলেছে তাহলে মোটর গাড়িটি 345 কিমি রাস্তা অতিক্রম করতে কত সময় নেবে। দেখো তাহলে আমি 2 ঘন্টায় কত যাচ্ছি দেখতে পাচ্ছি 140, পরের 2 ঘন্টায় কত গেছি 160, কত হলো বলো তো 300 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। আমাকে যেতে বলেছে কত 345, এর দেখো 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে 80, তাহলে এরপরে আসবে 90, তাহলে 90-তে গেলে কিন্তু মানে পরের ঘন্টাটা সে 90 কিমি পার ঘন্টা স্পিডে যাবে। কিন্তু আমাকে যেতে হবে কত, আর বাকি থাকছে কত বলেছে 345, তার মানে আর বাকি থাকছে 45 কিলোমিটার। তাহলে এই 1 ঘন্টায় যাই 90 কিমি চলে যাবে, কিন্তু আমি তো 90 কিমি গিয়ে লাভ নেই, আমার অর্ধেক যেতে হবে 45, 90-এর অর্ধেক যেতে হবে 45। তাহলে এই 45 কিলোমিটার যাওয়ার জন্য তার কত সময় লাগবে, মাত্র হাফ ঘন্টা লাগবে 30 মিনিট। তাহলে আমার অ্যাকচুয়ালি কত মিনিট হচ্ছে, কত ঘন্টা হচ্ছে টাইম, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আর এখানে হাফ ঘন্টা, তার অ্যান্সার কত হবে 4.5 ঘন্টা। বোঝা গেল কিভাবে করলাম, অ্যান্সার হবে 4.5 ঘন্টা। কারণ এই যে 4 ঘন্টায় প্রথম 2 ঘন্টায় গেছে 140 কিলোমিটার, পরের 2 ঘন্টায় গেছে 160, মানে 300 কিলোমিটার আমার অলরেডি হয়ে গেছে। এরপরে বাকি যেটা থাকলো পরের ঘন্টায় সে কত যাবে 90 কিলোমিটার, কিন্তু আমার তার বাকি আছে কত, যেতে হবে কত 45 কিলোমিটার, তার মানে আমার হাফে কত যাবে, ওই 45 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, হাফ ঘন্টা লাগবে। তাহলে 4 ঘন্টা আর এখানে হাফ ঘন্টা, 4.5 ঘন্টা। বোঝা গেল। চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 41, আর আমাদের ওখানে নাম্বার হচ্ছে কত 8 নাম্বার অঙ্ক। ওকে, এখানে বলেছে একটি ক্লাসে মোট ছাত্রছাত্রীর 3/5 ছাত্রী ও বাকি অংশ ছাত্র। ওকে, 3/5 বলে দিয়েছে ছাত্রী আর বাকি বলেছে ছাত্র। যদি ক্লাসে ছাত্রীর 2/9 এবং ছাত্রের 1/4 অনুপস্থিত থাকে মানে অ্যাবসেন্ট থাকে, তবে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল। দেখো আমাদেরকে উপস্থিত সংখ্যাটা চেয়েছে আর কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে অনুপস্থিত, তাহলে অনুপস্থিতটা আমার দরকার নেই, ওটা বের করবো না, আমাকে উপস্থিত নিয়ে কাজ করতে হবে। তাহলে এক্ষেত্রে যে ভগ্নাংশগুলো দিয়েছে একটু লিখে নাও তো, দেখো তো কি কি আছে, 3/5, 2/9, 1/4, এই টাইপের ভগ্নাংশ দিয়েছে। তো ভগ্নাংশের কাজ করতে গেলে একটু প্রবলেম হবে, তার জন্য আমি কি করব, এর লবগুলোকে এলসিএম করে ওইটা আমি মোট ছাত্রছাত্রী ধরে নিচ্ছি। তাহলে 5, 9 আর 4 এদের এলসিএম করলে কত হবে বলো তো, লসাগু করলে 180 হবে। তাহলে আমি প্রথমেই আগে ধরে নিই যে ক্লাসের মোট ছাত্রছাত্রী হচ্ছে 180 জন। বোঝা গেল। তাহলে 180 জন যদি ছাত্রছাত্রী হয়, এটা গার্লস এটা হচ্ছে বয়েজ। ওকে, তাহলে 180 জন যদি ছাত্রছাত্রী হয়, প্রথমে বলে দিয়েছে ওই ছাত্রছাত্রী 3/5 ছাত্রী। তাহলে 180 3/5 কত হয় বলো তো, 180 3/5 হচ্ছে 108। তাহলে 108 জন হচ্ছে আমাদের ছাত্রী। তাহলে ছাত্র কতজন হবে, নিশ্চয়ই 72 জন। ক্লিয়ার। এবার 180 3/5 কি করে পেলাম, এটা একটু বলে দেয়, ইন্টু 3/5 কাটাকাটি করবে, ঠিক আছে, এটা হচ্ছে 36, 36 3 হচ্ছে 108। ওকে, তাহলে 108 জন আমি ছাত্রী পেলাম আর 72 জন ছাত্র পেলাম। তো এবারে বেসিক্যালি আমাকে বলেছে যদি ক্লাসের ছাত্রীর 2/9 অনুপস্থিত থাকে, 2/9, এর 2/9 যদি অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত কত থাকবে, 1 - 2/9। আমি টোটাল ছাত্রীটাকে 1 অংশ ধরলাম, তাহলে বাকি বিয়োগ করলে কত হবে 7/9। এটা হচ্ছে আমার উপস্থিত, 2/9 হচ্ছে অনুপস্থিত আর এটা হচ্ছে উপস্থিত। তাহলে এর আবার 7/9 বের করব। এর যদি 7/9 বের করি কত হবে, এর 7/9 বের করলে কত হবে 84 জন। আর এক্ষেত্রে কি বলেছে, এবং ছাত্রের 1/4 বলেছে অনুপস্থিত। তাহলে এর যদি 1/4 যদি অনুপস্থিত থাকে তাহলে 1 - 1/4 কত হবে 3/4, এটা উপস্থিত। তাহলে এর 3/4 বের করব, এর 3/4 বের করলে কত হবে না 54 জন। ক্লিয়ার। কোশ্চেন যেটা বলেছে ওর হরগুলোকে লসাগু করে আমি ওটাকে মোট ছাত্রছাত্রী ধরে নিলাম, দিয়ে 3/5 বলেছে ছাত্রী, তার মানে 108 জন, তাহলে বাকি বিয়োগ করে দিলে 72 জন হচ্ছে আমাদের ছাত্র। এবারে বলেছিল 2/9 মানে মোট ছাত্রীর 2/9 হচ্ছে অনুপস্থিত, তার মানে উপস্থিত কত, 1 থেকে বিয়োগ করবো 7/9 মানে 84 জন, আর এটা উপস্থিত কতজন আছে 54 জন। তাহলে মোট কতজন উপস্থিত আছে বলতো, মোট উপস্থিত আছে কতজন, 84 আর 54 যোগ করে দেবো 138। এটা হচ্ছে আমাদের
মোট ছাত্রছাত্রী উপস্থিত আছে, এটা ভগ্নাংশে অ্যান্সার চেয়েছে। তাহলে 138 জন উপস্থিত আছে কতজনের মধ্যে? 180 জনের মধ্যে। তো এটাকে কাটাকাটি করবে, কাটাকাটি করলে দেখবে 23/30 এতজন ক্লাসে উপস্থিত আছে। ক্লিয়ার? নেক্সট, নেক্সট যে ম্যাথটা বলেছে দুটি সংখ্যার গসাগু 8। কি বললাম? দুটি সংখ্যার গসাগু 8। 9 নম্বর ম্যাথ, দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোনটি কখনোই সংখ্যা দুটি লসাগু হবে না। এই অঙ্কটার ক্ষেত্রে বা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমি একটু বলে দিই, সবসময় মনে রাখবে যে কোনো তুমি দুটো, তিনটে, চারটে যতগুলোই সংখ্যা নাও না কেন, ওই সংখ্যাগুলোর লসাগু সবসময় ওই সংখ্যাগুলোর গসাগু দিয়ে ভাগ যাবে। কি বললাম? যে কোনো সংখ্যা, যতগুলো সংখ্যা হোক না কেন, ওই সংখ্যাগুলোর লসাগু সবসময় ওই সংখ্যাগুলোর গসাগু দিয়ে ভাগ যাবে। তার মানে এক্ষেত্রে আমাকে যেহেতু গসাগু বলে দিয়েছে, কত গসাগু বলে দিয়েছে? 8 বলে দিয়েছে। বলছে নিচের কোনটা লসাগু হবে না। হবে না মানে যেটা ভাগ যাবে না। তাহলে অপশন কি কি দিয়েছে দেখো, 24, 48, 56 আর 60। তো 8 3 24, এটা ভাগ যায়, তার মানে এটা লসাগু হবে না। সরি, লসাগু হবেই, হবে না নয়, এটা লসাগু হবেই। 8 6 48, এটাও লসাগু হবে। 8 7 56, এটাও লসাগু হবে। এইটা ভাগ যায় না 60, তার মানে এটা লসাগু হবে না। ক্লিয়ার? এগুলো মুখে মুখে অঙ্কগুলো হবে। চলো এবারে নেক্সট। তারপরে যেটা বলেছে, কি বলেছে না, একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে, একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% বলেছে ভাঙা। 5% ডিম বলে দিয়েছে ভাঙা, তার মানে 95% ডিম কি তার ভালো। আমি টোটাল ডিমটাকে যেহেতু ফ্র্যাকশনে পার্সেন্টেজে বলেছে তাহলে 100% ধরে নিলাম। যদি ভগ্নাংশে বলতো তাহলে 1 ধরতাম। ওকে, তার মানে বাকি যে 95% যে এগুলো দেওয়া আছে ডিমগুলো, সেগুলো ভালো। এবার বলছে বাকি ডিমের 93% তার বিক্রি হয়ে গেছে। বাকি যে ডিম আছে এই ডিমের 93% তার কি হয়েছে? বিক্রি হয়ে গেছে। তাহলে বাকি পড়ে আছে কত? 7% ডিম। এটা ওর কাছে স্টকে আছে, সেটা কত হবে না, এইটা ইন্টু 7%। এই ডিমটা এখন পর্যন্ত গুণ হবে, যেহেতু এর 7% এখন স্টকে আছে। ওকে, এই স্টকে থাকা ডিমটার সংখ্যা বলে দিয়েছে 266। ওকে, আমাকে চেয়েছে কি, তাহলে প্রথমে তার কাছে কতগুলো ডিম ছিল, মানে একদম প্রথমে ডিম কতগুলো ছিল? 100%। এটা যদি বের করতে পারি সেটাই হবে অ্যান্সার। বোঝা গেল? 5% ডিম হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে বা ভেঙে গেছে, যাই হোক ভেঙে গেছে। তার মানে কি 95% ডিম তারা ভালো আছে। এবারে এই 95% ডিমের মধ্যে বলে দিয়েছে 93% ডিম তার বিক্রি হয়ে গেছে। তার মানে আমার কাছে স্টকে কত আছে? 7%। তাহলে এইটা ইন্টু 7% সমান কত? 266। 100% এর ভ্যালু চেয়েছে। তো এটা কি করে সলভ করবো একটু বলে দেই। 266 ইন্টু, ওকে, এই পার্সেন্টের ভ্যালু এইটা, তাহলে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু মানে সবসময় নিচে কি ভাগ হবে? 95% ইন্টু 7% এইটা। আর 100% এর ভ্যালু কত হবে? ইন্টু 100% উপরে চলে যাবে। তো একটা পার্সেন্টেজ আমি কেটে দিলাম, এভাবে কাটা যায়, ঠিক আছে। তো বাকি পার্সেন্টের জন্য আমি কি করবো? ইন্টু আরেকটা 100 উপরে দিয়ে দেবো। এই যে পার্সেন্টেজ 95% ছিল, এটা মুছে দিলাম। মুছে আমি কি করলাম? একটা 100 উপরে দিয়ে দিলাম। ওকে, তো এবারে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কাটাকাটি করবে। 7 3 21, 26 56, 7 8 56, 38, 19 2 38, 19 5 95, 5 20 100। তাহলে 20 দিয়ে কত হবে? 40, আর 100 মানে হচ্ছে 4000। ওকে, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট। এরপরে যে অঙ্কটা আছে ওটা কিন্তু ওটাও মুখে মুখে হবে। তাহলে বেসিক্যালি দেখো ম্যাক্সিমাম ওখানে 3 থেকে 4টে অঙ্ক আমি এখন পর্যন্ত পেলাম যে অঙ্কগুলো যদি আমাদের মুখে মুখে করা যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 49। আর আমাদের কোশ্চেন নাম্বার কত হচ্ছে? কোথায় গেল? 11। ওকে, কি বলেছে না, একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে
যোগফল সংখ্যাটির সাথে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হয়। অবভিয়াসলি হতে পারে, এমন একটা সংখ্যা অপশানে দিয়ে দিয়েছে, ওখানে 1000 আছে, তো এই 1000 আছে এটা সংখ্যা বলেছে, আর অপশানে দিয়েছে কি কি 1 3 5 7। তারপর যে এখান থেকে এমন কোন ধনাত্মক সংখ্যা আছে যে সংখ্যাটা 1000-এর সাথে যোগ করলে যোগফল যা হবে, যদি 1000-এর সাথে আমি গুণ করি তাহলে গুণফলের থেকে বড় হবে। তার মানে অবভিয়াসলি বুঝতে পারছো 1টাই অ্যান্সার হবে, কারণ 1000 + 1 কত হয় 1001, আর 1000 × 1 করলে কত হবে 1000 হবে। তো বেসিক্যালি দেখো এর থেকে বড় হচ্ছে না এটা যোগফলটা, তার মানে অপশন কি হবে, অ্যান্সার তোমাদের 1 হবে। ওকে, নেক্সট অঙ্ক যেটা বলেছে যে এবিসিডি, ওকে, 4 জন আছে, তাহলে এই টাইপের অঙ্ক যখন পাবে এরকম একটু আগে আন্ডারলাইন দিয়ে দেবে, যতজন থাকবে সেটা একটু আন্ডারলাইন দিয়ে দেবে। ওকে, তাহলে এবিসিডি এই 4 জনকে আমাদেরকে কি করতে হবে না 750 টাকা আছে, 750 টাকা এই 4 জনের মধ্যে ভাগ করতে হবে। কেমন হবে না এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্য টাকার যোগফলের সমান, আর বি এর প্রাপ্য টাকাটা হচ্ছে সি এর থেকে 125 বেশি, এবং ডি ও সি এর প্রাপ্য টাকার পরিমাণ সমান হয়। তাহলে ডি আর সি বলেছে, এই যে ভাগে যে টাকাটা ডি আর সি পাচ্ছে দুজনে সেম পাচ্ছে, তাহলে আমি দুজনকে আগে কি করব এক্স ধরে নেব। ওকে, দুজনের টাকাটা সমান যেহেতু বলেছে দুজনকে আমি এক্স ধরে নিয়েছি। এবারে কি বলেছে না বি এর প্রাপ্য টাকার পরিমাণ সি এর থেকে 125 বেশি, তাহলে এটা কি হবে এক্স প্লাস 125 হবে, কার বি এর টাকাটা সি এর থেকে বেশি। আর এ এর প্রাপ্য টাকার পরিমাণ বলেছে বি ও সি এর প্রাপ্য টাকার যোগফলের সমান হয়, তাহলে বি আর সি কে যোগ করলে কি হবে 2x প্লাস 125 হবে, তাই তো, কারণ x প্লাস x মিলে 2x আর 125 আছে। তাহলে এই যে 4 জনের টাকার পরিমাণ আমি কিন্তু পেয়ে গেছি, তাহলে এই 4 জনের টাকার পরিমাণ যদি আমি যোগ করে দেই, সেটা কত পাবো দেখো তো, 2x আর x মিলে কত হচ্ছে 3x, 125 ও সরি 3x করলে হবে না তো, ওখানে আবার দুটো x আছে, তাহলে 2 3 4 5 5x প্লাস 250, তাই তো। এটা হচ্ছে 4 জনের মোট টাকা যারা পেয়েছে, আর সেই কত টাকা পেয়েছি 750 টাকা ওখানে দেওয়াই আছে, ভাগ করা হবে ওই টাকাটা। তার মানে কি এই 750 টাকা ওই 4 জনকে দেওয়া হয়েছে, তাহলে 4 জনকে যে টাকা দেওয়া হয়েছে সেটা 750 সাথে কি হবে সমান হবে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, এক্স এর ভ্যালু বের করে দেখো কি হবে 100 হবে, সলভ করে দেখবে 100 আসবে। তো কোশ্চেন কি চেয়েছে এ এর প্রাপ্য টাকার পরিমাণ কত, তাহলে এ কত পেয়েছে 2x প্লাস 125, তাহলে 2x x যদি 100 হয় 2x এর ভ্যালু কত হবে 200 প্লাস 125 কত হবে 325, এইটা হবে অ্যান্সার। বোঝা গেল? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 52 আর আমাদের হচ্ছে 13 নম্বর অঙ্ক চলছে, তাই তো। কি বলেছে না স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা, যদি নৌকাটির স্রোতের অনুকূলে, মানে জল যেদিকে যাচ্ছে সেই দিকটা সেটাকে বলা হচ্ছে অনুকূল, স্রোতের অনুকূলে 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি একই সময়ে অতিক্রম করে, মানে টাইমটা ওদের একই, যেতে যে সময় লাগছে আসতেও কিন্তু ওই সময় লাগছে, তাহলে স্রোতের গতিবেগটা নির্ণয় করো। বোঝা গেল? এটা দুভাবে করা যায়, আগে আমি একটু বলে দিই। তাহলে প্রথমে দেখো আমি এখানে তো সেরকম কিছু বলে দেওয়া নেই, বলে দেওয়া আছে স্থির জলে একটি নৌকার গতিবেগ বলে দিচ্ছে, নৌকার গতিবেগটা 10 কিমি পার ঘন্টা, তার মানে আমাকে কার চেয়েছে তাহলে স্রোতের গতিবেগ, যেটা চেয়েছে সেটাকে আমি এক্স ধরে নিলাম, স্রোতের গতিবেগটাকে আমি এক্স ধরে নিলাম। তো এবারে দেখো আমরা ফর্মুলা কি জানি, অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে ডি ইকুয়াল টু এস টি, মানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, মানে গতিবেগ ইন্টু সময়, এই দুটোকে গুণ করলে ডিস্টেন্সটা বের করা যায়। তো এই ক্ষেত্রে আমাকে যেটা বের করতে হবে সময় একই বলেছে, মানে কি টি ইকুয়াল টু ডি বাই এস। তাহলে দেখো এবার স্রোতের অনুকূলে কত কিলোমিটার গেছে সে 26 কিলোমিটার, 26 কিলোমিটার যেতে তার স্পিড কি না স্রোতের অনুকূলে যাচ্ছে, মানে কি হবে স্পিড যোগ হবে কার না নৌকার স্পিড আর জলের যে স্পিড দুটো যোগ হবে, নৌকার স্পিড 10, জলের স্পিড কত বলে দিয়েছে x, স্রোতের গতিবেগটা, এটা যেতে যে সময় লাগবে 14 কিলোমিটার
যেতেও তার সেই সময় লাগবে, ওটা যেহেতু প্রতিকূল তাই আমি জলের স্পিড থেকে নৌকার স্পিডটা কি করব, মাইনাস করবো, যেহেতু প্রতিকূল আসছি আমি। তো এইটাকে সলভ করে দেখবে কি হয়, অ্যান্সার তোমার চলে আসবে। এক্স এর ভ্যালু কত, 3 আসবে সম্ভবত, 3 আসবে। 10 আর 3 যোগ করলে 13, 13 26 মানে এদিকে একটা 2 আসবে ভাগ করলে, আর এখানে 3 মানে হচ্ছে 10 থেকে 3 গেলে কত হয় 7, 7 দিয়ে 14, 2 দিকে 2, 2 ঘন্টা সময় লাগছে, তার মানে স্রোতের গতিবেগ কত আসবে আমার, 3 আসবে। হ্যাঁ 3 আসবে, এটা হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের একটু দেখো, এই যে এখানে বলেছে না যে স্রোতের অনুকূলে 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি একই সময় অতিক্রম করে, এই একই সময় ভাষাটা যদি লেখা থাকে না, তাহলে যেটাই হবে এই অনুকূল আর প্রতিকূল মানে যেটাই হচ্ছে আমাদের গতিবেগের যে স্পিডটা হবে, ডিস্টেন্সের যেটা স্পিড, অতিক্রান্ত দূরত্বের যে স্পিড হবে, ওই স্পিডটাই হচ্ছে সময়ের স্পিড। কি বললাম বুঝতে পারলে? অতিক্রান্ত দূরত্বের যে স্পিডটা ওটাই হচ্ছে আমাদের স্রোতের স্পিড, একই হবে, কারণ কি ওই সময়টা সেম হচ্ছে। তার মানে এটাকে সলভ করলে কত হয়, কাটাকাটি করলে 13 7, তাই তো? এবারে 13 7 20, 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 10 হয়। তার মানে দেখো এই যে দুটো আমি পেলাম না, সেক্ষেত্রে আমাদের নৌকার গতিবেগটা হচ্ছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর স্রোতের গতিবেগটা হচ্ছে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তো এটাকে করে দেখো, আই থিঙ্ক 7 13, হ্যাঁ 3 আসবে, এটা 3 আসবে। আর এটা দেখো কোশ্চেনের সাথে মিশে গেছে, 10 কিমি পার ঘন্টা, এটা নৌকার গতিবেগ আর এটা স্রোতের গতিবেগ। যদি সময়টা বলে দেওয়া থাকে সেম, তাহলে এটা আমি এইভাবেও করতে পারি যে দুটোর অতিক্রান্ত দূরত্বের যে গতিবেগ, ওই গতিবেগটাই হচ্ছে আমাদের নৌকা আর স্রোতের, মানে স্রোতের সরি ওটা হচ্ছে স্রোতের গতিবেগের সাথে সমান হয়, সেটা নৌকার আর হচ্ছে আমাদের জলের, বোঝা গেল? ওর সাথে ওটা সমান হয়, বা কেন হয় ওটা একটু পরে আছে, ডিটেলসে বললে ওটা বলা যাবে। কিন্তু এই মুহূর্তে মনে রাখো, যদি স্পিড যদি সময় যদি সেম থাকে তাহলে এইভাবে কিন্তু শর্টে করা যায়। চলো নেক্সট, আই থিঙ্ক এটা 13 হবে মনে হচ্ছে। হুম 14, ওকে। কি বলেছে না, সেনাপতি সহ 1200 যে জন আছে, সেনাপতি সহ মানে একটা ফিল্ড আছে, যে কি বলবো সৈন্য আছে, ওই সৈন্য যতজন আছে তার সাথে সেনাপতি সহ হচ্ছে 1200 জন আছে টোটাল। তাহলে 1200 জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা করছে, ওকে, ট্রেনে ওরা কোথাও যাচ্ছে। তাহলে যদি প্রত্যেক 15 জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকে, মানে প্রতি 15 জনের জন্য একটা করে আমাদের সেনাপতি আছে, এভাবে প্রত্যেক 15 জনের গ্রুপ আছে, ওখানে একটা সেনাপতি আছে। তার মানে টোটাল গ্রুপটা কত জনের হচ্ছে, এখানে আছে 15 জন আর প্লাস একটা সেনাপতি, তার মানে কত জন হচ্ছে, গ্রুপটা 16 জনের হচ্ছে। তাহলে একজন করে সেনাপতি নিযুক্ত থাকেন, তবে ওই দলের মোট সেনাপতির সংখ্যা কত? তাহলে ওই দলের মোট সেনাপতির সংখ্যা কত? তার মানে এই যে 16 জনের একটা গ্রুপ হচ্ছে, এই 16 জন 16 জন 16 জন মিলে কত হচ্ছে আমাদের টোটাল 1200 জন। তাহলে একের ভ্যালু কত বলো তো? এরকম করে কতগুলো আছে সেটা ভাগ বের করার জন্য কি করব, 16 দিয়ে ভাগ করব। তাহলে 16 জনের ভাগ করে আমি কত পাচ্ছি, আমি 75 পাচ্ছি। তাহলে এরকম 75টা গ্রুপ আছে, 75টা গ্রুপ আছে, যেখানে 15 জন আমার সৈন্য আছে আর একটা করে সেনাপতি আছে। তাহলে 75, তাহলে কতজন হচ্ছে, এরকম যদি 75টা থাকে তার 75টা সেনাপতি আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, সেনাপতির সংখ্যা কত, 75। ওকে নেক্সট, টোটাল 15 জনের গ্রুপ আর একটা করে সেনাপতি, মানে 16 জন। চলো নেক্সট হচ্ছে, এক ব্যক্তি কিছু টাকা তার কন্যা, স্ত্রী ও পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দেয় যাতে কন্যার প্রাপ্য টাকার অর্ধেক, স্ত্রীর প্রাপ্য টাকার 1/4 অংশ ও পুত্রের প্রাপ্য টাকার 1/5 অংশের সমান হয়। তাহলে এই টাইপের অঙ্ক যখন পড়বে না, এই যে ফার্স্ট লাইনটা পড়লে, ফার্স্ট লাইনটা পড়ে কি বুঝলে বলো তো? আমি ধরে নিলাম কি আছে, ডটার, ওয়াইফ আর সান, এই তিনজন আছে। তো আমি ধরে নিলাম ডটার ডি পেয়েছে, ডি টাকা পেয়েছে, ওয়াইফ ডাব্লিউ টাকা পেয়েছে, আর সান এস টাকা পেয়েছে, এটা আমি ধরে নিলাম। তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে কি বলেছে দেখো, কন্যার প্রাপ্য টাকার অর্ধেক, কন্যা মানে কোনটা, ডটার, তাহলে এর প্রাপ্য টাকার অর্ধেক মানে কি, এটা ইন্টু 1/2, কার সাথে সমান হবে না, স্ত্রীর প্রাপ্য টাকার 1/4 মানে ডাব্লিউ ইন্টু 1/4, সনের প্রাপ্য টাকার কত হবে, কি বলেছে 1/5 বলেছে। তার মানে ওই লাইনটা পড়ে আমি এটা বুঝতে পারলাম, ডটার যে টাকা পেয়েছে তার অর্ধেক,
ওয়াইফ যে টাকা পেয়েছে তার 1/4, সান যে টাকা পেয়েছে তার 1/5। এই টোটাল ইকুয়েশনটা সমান হবে। এখানে প্রাপ্য টাকার পরিমাণ কি বলে দিয়েছে, সমান বলে দিয়েছে। তার মানে আমি এখান থেকে একটু সাজিয়ে লিখে দেই, D/2 ইকুয়াল টু W/4 ইকুয়াল টু S/5। এটা লিখলাম কেন বলো তো? এটা লিখলাম মানে রেশিওতে যখন ক্লাস করাই তোমাদেরকে তখন বলা আছে ওখানে দেখবে, এটা লিখলাম মানে এখানে ডাইরেক্ট আমি D/W/S সমান লিখতে পারি 2:4:5। মানে এদের তিনজনের প্রাপ্য টাকার অনুপাতটা হচ্ছে ওটাই, এইভাবে লেখা যায়, ঠিক আছে? ওটা রেশিওতে আমি আগের ক্লাসগুলোতে বলেছি বা পরে যারা ক্লাস করবে তাদেরকে ওখানে বলে দেই যে এটা কি করে ওটা হয়। আবার উল্টো ওটা ঘুরেও লেখা যায়। তাহলে তিনজনের টাকার অনুপাত পেয়ে গেলাম। তাই তিনজনের টাকার অনুপাতের যোগফল কত বলতো? 5 আর 9 দিয়ে 11 ইউনিট। তাহলে ওরা 11 ইউনিট টাকা কে পাচ্ছে? না, ডটার, ওয়াইফ আর সান, তিনজনে মিলে 11 ইউনিট টাকা পেয়েছে। কিন্তু তিনজনে মিলে কত টাকা পেয়েছে ওটা বলে দিয়েছে তো, 165, 3টে 0। এটা কোশ্চেনে বলে দেওয়া আছে, এত টাকা ভাগ করেছে। তার মানে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 15,000। ওকে, কোশ্চেন কি চেয়েছে? তাহলে কন্যার প্রাপ্য টাকার পরিমাণ কত? কন্যা মানে কোনটা? ডটার, ডটার মানে কত? ভ্যালু কত? 2। এই যে প্রথমে আছে, তাহলে একের ভ্যালু যদি 15,000 হয়, 2 এর ভ্যালু কত হবে? 30,000। দ্যাটস এর আনসার। ওকে, নেক্সট। নেক্সট তারপরে কি বলেছে? একটি দুধ ও জলের মিশ্রণে ওজন বলে দিয়েছে, ওজন হিসাবে 75% জল আছে। মানে একটা জায়গায় ধরো একটা জারের মধ্যে দুধ ও জলের একটা মিশ্রণ আছে, যাতে করে যে মিশ্রণে কি বলেছে না 75% হচ্ছে জল আছে। তার মানে আমি বুঝতেই পারছি 25% কি আছে, আমার দুধ আছে। না, এবারে কি বলে দিয়েছে, যদি 60 গ্রাম ওই মিশ্রণের 15 গ্রাম জল যোগ করা হয়, একটা 60 গ্রামের মিশ্রণ আছে, ওইরকম মিশ্রণটা, যেটা এমন একটা মিশ্রণ যে মিশ্রণে তোমার 75% ওয়াটার আছে আর 25% মিল্ক আছে, তাহলে ওই রকম মিশ্রণের একটা কোয়ান্টিটি কত নিয়ে নিচ্ছে সে? 60 গ্রাম একটা কোয়ান্টিটি নিয়ে নিয়েছে। তাহলে এই কোয়ান্টিটিতে কি বলেছে, 15 গ্রাম যদি আমি জল যোগ করি, তবে নতুন যে মিশ্রণ হবে, মিশ্রণে শতকরা জলের এই কত ভাগ জল থাকবে। তাহলে দেখো, আমি অলরেডি 60 গ্রাম মিশ্রণ মানে কি আমি তো জানি, এই টাইপের মিশ্রণে জল কত আছে? 75%। তাহলে 75% মানে কত? 75% মানে হচ্ছে 3/4। 75/100, 25×3 = 75, 25×4 = 100। তাহলে এই 3/4 কি আছে? জল আছে। এটা কি? ওয়াটার। তাহলে জল 3/4 মানে 15 × 45 গ্রাম তার কি আছে? জল আছে। কিন্তু কি বলেছে, এই 60 গ্রাম মিশ্রণের 15 গ্রাম আরো জল যোগ করা হলো। তাহলে 15 গ্রাম যদি জল যোগ করা হয়, 4, 5, 1, 6, মানে 60 গ্রাম অলরেডি জল হয়ে গেল। 60 গ্রাম 15 গ্রাম জল যোগ করছে, তার মানে কি মিশ্রণটাও তো আমার বেড়ে যাবে। 60 ছিল, সেটা তো আরো 15 বেড়ে যাবে। কত হয়ে গেছে এখন মিশ্রণ? 75 গ্রামের মিশ্রণ হয়ে গেছে। ওকে, তাহলে 75 গ্রামের মধ্যে 60 গ্রাম জল আছে। তাহলে পার্সেন্টেজে কত আছে? না, পার্সেন্টেজ আছে 60/75 × 100। এত পার্সেন্ট জল আছে। এটাকে সলভ করবে, করে দেবে 8 × 7 = 56, মানে এটা 80% হবে। ওকে, ক্লিয়ার? 60 গ্রাম মিশ্রণ, মিশ্রণটা কি ধরনের মিশ্রণ? না, মিশ্রণটা এমনই মিশ্রণ যে মিশ্রণে 75% তোমার জল আছে, 25% দুধ আছে। তাহলে 60 গ্রাম মিশ্রণে জল কত আছে? 75% মানে কত? 3/4। তাহলে এই 3/4 মানে 45 গ্রাম। আর এই 45 গ্রাম বলেছে আবার কি 15 গ্রাম আমি জল যোগ করলাম, তার মানে কত গ্রাম জল হলো এখন? 60 গ্রাম। আর 15 গ্রাম জল যোগ করায় আমার মিশ্রণটা কত হয়ে গেছে এখন? 75 গ্রাম। তাহলে 60/75 × 100, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়াটার। ওকে, নেক্সট।